আজকে আমরা শিখব দ্বন্দ্ব সমাস। তো প্রথমে আমরা দেখি দ্বন্দ্ব শব্দের অর্থ কি। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন বা দুটি পদে পদের মিলন। দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে দুটি সমসমান পদেরই অর্থ প্রাধান্য পায়, মানে উভয় পদ প্রাধান্য পায়, এবং দুটি পদই ও নামক একটি সংযোজন অব্যয় দ্বারা যুক্ত করা হয়, তাকে বলা হয় কি? দ্বন্দ্ব সমাস। যেমন হাসি ও কান্না, এই যে পূর্বপদ এবং কান্নাটা হচ্ছে কি পরপদ। হাসি পূর্বপদ এবং কান্না হচ্ছে পরপদ। এই দুটো পদই একটি সংযোজক নামক ও নামক একটি সংযোজন অব্যয় দ্বারা যুক্ত করা হচ্ছে। তাহলে এখানে কি হাসির অর্থ প্রাধান্য পায় এবং কান্নার অর্থ প্রাধান্য পাচ্ছে। এবং দ্বন্দ্ব সমাস জানতে গেলে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা যে দ্বন্দ্ব সমাসে যে পূর্বপদ থাকে এবং পরপদ থাকে, দুটো কিন্তু আলাদা জিনিসকে বোঝায়। যেমন পরীক্ষা যদি কোশ্চেন আসে কর্মধারা সমাসের সঙ্গে দ্বন্দ্ব সমাসে একটি পার্থক্য লেখো। পিতা মাতা দুটো আলাদা জিনিসকে বোঝাচ্ছে, দ্বন্দ্ব সমাস। বর বউ দুটো আলাদা জিনিসকে বোঝাচ্ছে, দ্বন্দ্ব সমাস। মামা মাসি দুটো আলাদা জিনিসকে বোঝায়, দ্বন্দ্ব সমাস। কর্মধারা সমাসে কি হয়? হাত ঘড়ি, দোকানে গিয়ে বললাম দাদা আমাকে একটা হাত ঘড়ি দাও, তার মানে কি আলাদা জিনিসকে বোঝাচ্ছে? না, হাত ঘড়ি বলতে একটা জিনিসকে বোঝাচ্ছে। বড় মামা বলতে একজনকে বোঝাচ্ছে। জর্জ সাহেব, জর্জ আলাদা সাহেব আলাদা না, জর্জ সাহেব বলতে একজনকে বোঝাচ্ছে। নতুন বউ এটা বলতেও কিন্তু একজনকেই বোঝাচ্ছে। তাহলে কর্মধারয় সমাসে কিন্তু একজন বা একটা জিনিসকেই বোঝায়, আর দ্বন্দ্ব সমাসে কিন্তু দুটো জিনিসকে বোঝায়। এবার আমরা দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ বা ভাগগুলো দেখে নিই। প্রথমে হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। যে সমাসে পূর্বপদ এবং পরপদ একই অর্থ বিশিষ্ট ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হয়। যেমন ব্যবসা ও বাণিজ্য। এই ব্যবসা বাণিজ্য যে শব্দ দুটো আছে, এই পূর্বপদ এটা হচ্ছে পরপদ, দুটো কিন্তু একই অর্থ বহন করে। ব্যবসা মানেও যা, বাণিজ্য মানেও তা, কিন্তু একই অর্থ মানে একই অর্থ বহন করলেও ভিন্ন ভিন্ন দুটো শব্দ, এই ভিন্ন শব্দ মিলে যে সমাস হবে সেটা হচ্ছে কি সমার্থক দ্বন্দ্ব শব্দ। তারপর হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কি? দুটি বিপরীত অর্থযুক্ত পদের মিলনে যে সমাস হয়, অর্থাৎ কেনা ও বেচা। তার মানে কি আমি কিছু কিনলাম ও কিছু বিক্রি করলাম, এই যে কেনা বেচা, কেনার বিপরীত শব্দ বেচা, তাহলে এই কেনা এবং বেচা এই দুটো বিপরীত শব্দ মিলে যে সমাস হবে সেটা হচ্ছে কি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। তার হচ্ছে এক শেষ দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মিলনে কেবল একটি বহুবচনযুক্ত পদ অবশিষ্ট থাকে, মানে আমি, তুমি ও সে। তাহলে কি হলো? আমরা। এই যে আমরা শব্দটা হলো পূর্বপদ পরপদের মিলনে যে আমরা শব্দটা হলো, সেই আমরা শব্দটা অবশ্যই সেটা হচ্ছে একটা বহুবচন শব্দ। এবং পূর্বপদ এবং পরপদ এই যে সমসমান পদগুলো আছে, তাহলে সমসমান পদগুলো মিলনের ফলে আমরা নামক একটি বহুবচন পদ রূপে একটি অবশিষ্ট শব্দ থেকে যায়, বা এক পদে পরিণত করার পর যে বহুবচনযুক্ত শব্দটি পরিণত হলো সেটা হচ্ছে কি এক শেষ দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে কি বহুপদী দ্বন্দ্ব সমাস। দুইয়ের অধিক পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয়। যেমন কাগজ, কলম ও কালি, স্বর্গ, মর্ত্য, পাতাল, এরকম উদাহরণ হতে পারে। তাহলে এই যে তিনটা সমসমান পদ কি, বা চারটাও থাকতে পারে, কাগজ, কলম, কালি, মানে দুইয়ের বেশি শব্দ দ্বারা যখন কোনো দ্বন্দ্ব সমাস হয় সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। তখন এই সংযোজন অব্যয়টা কোথায় ব্যবহৃত হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মনে রাখতে হবে যে যখন দুইয়ের বেশি সমসমান পদ থাকে, কাগজ, কলম, কালি, দুইয়ের বেশি সমসমান পদ আছে, এখানে তিনটা আছে বা চারটা থাকলো, তখন ও নামক এই সংযোজন অব্যয়টা কিন্তু শেষের যে দুটি পদ থাকবে সমসমান, তার মাঝখানে হবে কি ও নামক এই সংযোজন অব্যয়টার ব্যবহার। তারপরে বলছে অলোপ দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে সমাস নিষ্পন্ন হয়ে যাওয়ার পরে পূর্বপদ ও পরপদের অর্থ বিলুপ্ত হয়। যেমন বিলুপ্ত হয় না, যেমন হাটে ও বাজারে। তাহলে কি আমরা কি দেখি এক্সাম্পলটায়? হাটে এই যে শব্দটা আছে এর মধ্যেও কিন্তু এ নামক একটা বিভক্তি আছে, বাজারে এর মধ্যেও কিন্তু এ নামক একটা বিভক্তি আছে। তাহলে উভয় পদ আমরা দেখব যে সমাস নিষ্পন্ন হয়ে গেছে হাটে বাজারে, কিন্তু নিষ্পন্ন হয়ে যাওয়ার পরেও কিন্তু এ নামক বিভক্তি এখানেও থেকে গেল,
এ নামক বিভক্তি এখানেও থেকে গেল। তাহলে এ নামক বিভক্তি যে থেকে গেল, এই বিভক্তি লোপ পায় না, মানে হারিয়ে যায় না, এই ধরনের দ্বন্দ্ব সমাসকে বলা হয় অলোপ দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা কি বললাম, কি বুঝলাম? দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগে বুঝলাম দুটো সমার্থক যুক্ত শব্দ নিয়ে যে দ্বন্দ্ব সমাস হয় সেটা হচ্ছে কি সমার্থক দ্বন্দ্ব সমাস। দুটি বিপরীত শব্দ নিয়ে যে দ্বন্দ্ব সমাস হয় সেটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। আর অনেকগুলো সমসমান পদ মিলে যখন একটি মাত্র বহুবচন শব্দে পরিণত হয়ে যায়, সেই দ্বন্দ্ব সমাসগুলোকে আমরা বলবো হচ্ছে কি এক শেষ দ্বন্দ্ব সমাস। মানে যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলো কেবল একটি বহুবচন পদে পরিণত করে দেয়। বহুপদী দ্বন্দ্ব সমাস কি? দুইয়ের অধিক মানে তিনটি বা চারটি যুক্ত যে সমসমান পদগুলো মিলে যে সমাস হবে, এবং সমাস নির্ণয়ের সময় মনে রাখতে হবে যে ও নামক যে অব্যয়টি থাকে দ্বন্দ্ব সমাসে, এই ও নামক অব্যয় পদটি শেষের দুটি সমসমান পদের মাঝখানে বসবে। অলোপ দ্বন্দ্ব সমাস কি? যে সমাসে সমাস নিষ্পন্ন হয়ে যাওয়ার পরও যে বিভক্তি সমসমান পদে বা পূর্ব পদে বা পরপদে থেকে যাবে, সেই বিভক্তি কিন্তু সমাস নিষ্পন্ন হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই বিভক্তি থাকবে। এই ধরনের দ্বন্দ্ব সমাসকে বলা হবে কি অলোপ দ্বন্দ্ব সমাস। আর এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে দ্বন্দ্ব শব্দের অর্থ কি? মিলন, 1 নম্বরে কোশ্চেন আসে। তারপর দ্বন্দ্ব সমাসের সাথে কর্মধারয় সমাসের পার্থক্য। দ্বন্দ্ব সমাসে কিন্তু দুটো আলাদা যে মানে পূর্বপদ পরপদের দ্বারা দুটো আলাদা জিনিসকে বোঝাবে বা দুটো আলাদা অর্থ বহন করে, তাই দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদ প্রাধান্য পায়। যেমন পিতার দ্বারা একটা অর্থ বোঝায়, মাতার দ্বারা একটা অর্থ বোঝায়। বউ একজনকে বোঝাচ্ছে বা বরকে আরেকজনকে বোঝাচ্ছে, মামা মামি দুজন আলাদা জিনিসকে বোঝায়। আর কর্মধারয় সমাসে কিন্তু একই জিনিসকে বোঝাবে। যেমন হাত ঘড়ি, একটা হাত ঘড়ি হাত আলাদা ঘড়ি আলাদা, এরকম না যে হাত ঘড়ি বলতে বোঝাচ্ছে এখানে হাত ঘড়ি, মানে আমাকে একটা হাত ঘড়ি দাও, দোকানে গিয়ে আমি এটা বলি, বা আমি হাত ঘড়ি পরে আসছি। বড় মামা একজনকে বোঝাচ্ছে, জজ সাহেব একজনকে বোঝাচ্ছে, নতুন বউ একজনকে বোঝাচ্ছে। এটা হচ্ছে কর্মধারয় সমাস আর দ্বন্দ্ব সমাসের মধ্যে কিন্তু পার্থক্য। আর দ্বন্দ্ব সমাসে যে পূর্বপদ এবং পরপদে দুটো পদ থাকে, দুটো পদেরই অর্থ প্রাধান্য পায় বা দুটো অর্থেই বহন করে, ঠিক আছে? আর দ্বন্দ্ব সমাসে মনে রাখতে হবে যে দুটো পূর্বপদ এবং পরপদের মাঝখানে ও নামক একটি সংযোজন অব্যয় থাকে এবং উভয় পদ প্রাধান্য পায়। তাহলে আমরা এটা বলবো সংজ্ঞাতে যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায় এবং একটি ও নামক সংযোজন অব্যয় দ্বারা যুক্ত করা হয়। বোঝা গেল?